আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় প্রিপেয়ার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব সেই বিষয়ে আজকে আমরা দেখব। প্রথমে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, কি করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হয়, একটা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফ্রম দ্য গিভেন ডেটা, অর্থাৎ নিচে কিছু ডেটা দেওয়া রয়েছে, এর উপর ভিত্তি করে আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অর্থাৎ পরিসংখ্যান তালিকা প্রস্তুত করতে হবে। আর এখানে আমাদের যে ডেটাগুলো দেওয়া রয়েছে এগুলো বলে র ডেটা। আমাদের জানার জন্য একটু জেনে রাখতে হবে ডেটা এক্ষেত্রে দু ধরনের, একটা র ডেটা, একটা অ্যারে ডেটা। তো এই প্রশ্নপত্রে যেটা থাকে হচ্ছে র ডেটা থাকে। এই র ডেটাকে আমাদের প্রথম ক্যালকুলেশন করার জন্য এই র ডেটাকে আমাদের অ্যারে ডেটাতে পরিণত করতে হবে। এই অ্যারে ডেটা করার সময় আমরা ডেটাটাকে দুভাবে সাজাতে পারি, অর্থাৎ একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, এবং ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট। তো আমরা ক্যালকুলেশনটা সম্পন্ন করার জন্য পুরো অঙ্কটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে কাজটা সম্পন্ন করব। তো আজকের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এটা একটা অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতিতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত গ্র্যাজুয়েশন পর্যায়ে যারা পড়ে আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী। ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের মূল আলোচনার বিষয়ে। তো এইটা সম্পন্ন করার জন্য আমরা কিছু স্টেপের মধ্যে দিয়ে অঙ্কটা সম্পন্ন করব। তো আমরা দেখব প্রথম স্টেপ হচ্ছে আমাদের লিখতে হবে স্টেপ 1। স্টেপ 1 এ আমরা কি করব? স্টেপ 1 এ হচ্ছে আমাদের কাজ হবে এই যেখানে র ডেটাটা রয়েছে এটাকে তো মানে এলোমেলো ভাবে রয়েছে, সাজানো নেই, ছোট থেকে বড় নেই। এটাকে আমাদের দুভাবে যে কোনো একটা ভাবে সাজাতে পারি, হয় বড় থেকে ছোট, নতুন ছোট থেকে বড়। তো আমরা এই ডেটাটাকে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেব। তো তার জন্য আমরা প্রথমে এটা লিখবো, লেখাটা একটু লিখে নিই, একটা লাইন লিখবো ডেটা অ্যারেঞ্জ according to ascending order। এটা আমরা লিখে নেব, অর্থাৎ ডেটা অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার। ছোট থেকে বড় হিসেবে আমরা সাজাবো। তো ছোট থেকে বড় কি করে সাজাবো? এখানে দেখবো সব থেকে ছোট মান কোনটা আছে আমাদের প্রশ্নে। তো আমরা দেখবো সব থেকে আমাদের ছোট মান আছে 4, তাহলে আমরা প্রথমে লিখবো 4। এবার দেখবো আর ছোট মান কত আছে, দেখবো আবার একটা 4 রয়েছে, এই একটা 4, তাহলে আবার লিখবো 4। আবার দেখবো ছোট মান কত রয়েছে, এখানে একটা রয়েছে 4, তাহলে আবার একটা 4 লিখলাম। এবার এই 4 হয়ে গেল। এবার 4 এর পরে দেখতে হবে আমাদের পরের বড় মানটা কত আছে। এরপরে পরের বড় মানটা রয়েছে আমাদের 5, আমরা লিখবো তারপরে 5। এইভাবে দেখবো কতগুলো 5 রয়েছে, এখানে একটা 5 রয়েছে আর এখানে একটা 5 রয়েছে, তাহলে আমরা দুটো 5 হলো। এরপর আমাদের 5 এর পরে যেটা দেখতে হবে এরপরে কত রয়েছে, এরপরে আছে আমাদের 6টা লিখতে হবে। 6 কতগুলো আছে দেখবো, একটা 6 হলো আর আমাদের আর একটা 6 রয়েছে, দুটো 6 হয়ে গেল। এবার 6 এর পরে দেখবো আর কত মান রয়েছে। 6 এর পরে রয়েছে আমাদের 7 নেই, 8 নেই, এবার হচ্ছে 9। এই যে 9 কতগুলো আছে দেখবো, একটা 9 পেলাম। আবার কতটা 9 আছে, এই যে আর একটা 9 আছে। আবার দেখবো কোথায় আর একটা, এই যে 9 আছে। এই 9 আমাদের হয়ে গেল। এরপর আমাদের 9 হয়ে গেল। এবার আমরা দেখবো 10 আছে কিনা। 10 দেখছি, এই যে 10 রয়েছে, এখানে 10 হলো, 10 একটা। আর দেখবো 10 কোথায় রয়েছে, এই যে 10 রয়েছে, 10 আর একটা। আর দেখবো 10 আছে কিনা, না আর 10 নেই। 10 হয়ে গেল। এরপর আমরা দেখবো 11 কতগুলো রয়েছে। 11 একটা 11 রয়েছে, 11। আর দেখবো 11 কোথায়, এটা একটা 11। আর দেখবো এই একটা 11 হলো, 11 আর নেই। এবার দেখবো 12 কতগুলো রয়েছে, এই একটা 12 লিখলাম। আর দেখবো 12 কোথায়, এই একটা 12। আর কোথায় 12 আছে, এই 12, এবং আর একটা 12 রয়েছে, এটা 12 রয়েছে। আর দেখবো আমাদের 13 রয়েছে, এই একটা 13 রয়েছে। এই হয়ে গেল আমাদের 13। এবার আমরা দেখবো এটা সঠিক হয়েছে কিনা, তার জন্য আমাদের মোট এখানে কতগুলো অবজারভেশন রয়েছে সেটা একটু দেখে নেবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে মোট 20টা রয়েছে। তো আমরা যখন সাজিয়ে নিলাম এখানে আমরা দেখে নিই যাতে ভুল না হয় 20টা রয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবং এখানেও 20 এখানেও 20। তাহলে আমাদের এটাকে সঠিকভাবে সাজানো হয়েছে এই সেটটা।
এটা হয়ে গেল অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম আমরা ডেটাটাকে। এটা হয়ে গেল আমাদের প্রথম স্টেপ। তো প্রথম স্টেপটা আমাদের সম্পূর্ণ হলো, এরপরে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় স্টেপে। তো এটা তোমরা দেখে নাও, এই স্টেপটা আমি এই স্টেপ 1টা থাকুক, আমি প্রশ্নটা মুছে দিচ্ছি। তো স্টেপ 2টা আমরা এবার করতে যাব। আচ্ছা, এবার এটা হয়ে গেল আমাদের স্টেপ 1। এবার আমরা করবো কোথায়? স্টেপ 2। এবার আমরা যাব আমাদের স্টেপ 2তে। স্টেপ 2তে কি করব? স্টেপ 2তে আমাদের লিখতে হবে যে নাম্বার অফ ক্লাসেস, অর্থাৎ কতগুলো ক্লাস হবে আমাদের এই মানে অঙ্কটা করার জন্য, সেটা বের করার খুব সোজা পদ্ধতি। একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে 1 + 3.33 log n। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব মনে রাখতে হবে। 1 + 3.33 log n, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এখানে n মানে হচ্ছে মোট কতগুলো আমাদের অবজারভেশন রয়েছে। এখানে আমরা 20টা পেলাম অবজারভেশন, তাহলে আমাদের মোট অবজারভেশন কত রয়েছে? 20টা। অর্থাৎ n এর মান হবে তাহলে কত? 20। তাহলে আমরা এটাকে ভ্যালুটা লিখবো 1 + 3.33 log n। n এর মান কত পেলাম? 20। এবার এটাকে আমরা সম্পূর্ণ করবো। তোমরা এটাকে ক্যালকুলেটরে ফেলবে, log 20। প্রথমে লগ প্রেস করবে ক্যালকুলেটরে এবং তারপরে 20 প্রেস করবে। এইটা log 20 প্রেস করার পরে এটার ভ্যালু বেরোবে 1.30103। এই মানটা বেরোবে, দেখবে তোমরা। তো এবার আমরা এবার গুণের কাজটা আগে করবো। সুতরাং এইটাকে গুণ করে নেব। এটাকে গুণ করলে আমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে 1 + 4.33। এটা বেরোলো। এবার কি করব? এটাকে আমরা যোগ করে নেব, অর্থাৎ এটা যোগ করলে হবে 5.33। এটা বেরোলো আমাদের 5.33 নাম্বার অফ ক্লাসেস। এবার নাম্বার অফ ক্লাসেস তো মানে ফ্র্যাকশনে আনলে হবে না, এটাকে আমাদের একটা রাউন্ড ফিগার আনতে হবে। সুতরাং এই রাউন্ড ফিগারের মানটা আমরা এখানে লিখছি। এই রাউন্ড ফিগারের নামটা লিখে নেব 5 অ্যাপ্রক্স। এটা আমরা অ্যাপ্রক্স বলে ধরে নেব, ঠিক আছে? কারণ ফ্র্যাকশন আসলে তো কোনো একটা সংখ্যা ফ্র্যাকশনে বের করা যায় না টেবিল করার সময়। সুতরাং আমরা এটাকে রাউন্ড ফিগার নিলাম কত? 5 অ্যাপ্রক্স। এটা হলো আমাদের নাম্বার স্টেপ 2 এর কাজটা। অর্থাৎ এখানে কি আছে? আমাদের নাম্বার অফ ক্লাসেসটাকে বের করতে হবে এই ফর্মুলাটাকে ইউজ করে। 1 + 3.33 log n, এটা খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তো এটা হয়ে গেল আমাদের স্টেপ 2। এরপরে আমরা যাব আমাদের স্টেপ 3তে। তো আমরা যাচ্ছি স্টেপ 3তে। এরপরে আমরা আসছি আমাদের স্টেপ 3। স্টেপ 3তে আসার সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি রেঞ্জ কত, অর্থাৎ যে আমাদের ডেটাগুলো দেওয়া রয়েছে এই ডেটার রেঞ্জ কত। রেঞ্জ বলতে কি বলছি? রেঞ্জ বলতে যে ডেটাগুলো রয়েছে, অবজারভেশন গুলো রয়েছে, এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এই দুটোর মধ্যে ব্যবধান কত, এটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ রেঞ্জ তাহলে কি? সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের বিয়োগফল, অর্থাৎ তাদের যে বিয়োগটা হচ্ছে, ব্যবধানটা হচ্ছে, সেটা হচ্ছে কত? রেঞ্জ। তাহলে আমরা দেখব সর্বোচ্চ মান কত? 13। তাহলে লিখলাম 13। আর সর্বনিম্ন মান কত? 4 -4। সুতরাং এর রেঞ্জ কত বেরোলো? 9। এটা রেঞ্জ বেরোলো কত? 9। এটা হয়ে গেল আমাদের স্টেপ 3। স্টেপ 3তে তাহলে আমরা কি করলাম? সর্বোচ্চ মান লিখলাম 13 এবং সর্বনিম্ন মান লিখলাম 4। এটা বিয়োগ করলে হয়ে গেল রেঞ্জ। অর্থাৎ দুটো ক্লাসের মধ্যে ব্যবধান কত, সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের মধ্যে কত ব্যবধান রয়েছে, সেটাইকে বলা হচ্ছে রেঞ্জ। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে, স্টেপ 4। এবার আমরা আসছে আমাদের স্টেপ 4। স্টেপ 4 এ আমাদের কি করতে হবে? স্টেপ 4 এ আমাদের খুব ইজি, আমাদের বের করতে হবে ক্লাস ইন্টারভ্যাল কত। ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ দুটো ক্লাসের মধ্যে ব্যবধান কত থাকবে সেটা আমাদের বের করতে হবে কি? ক্লাস ইন্টারভ্যাল। এই ক্লাস ইন্টারভ্যাল বের করার খুব ইজি ফর্মুলা রয়েছে একটা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস।
রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস। আমাদের রেঞ্জ কত বেরিয়েছিল? রেঞ্জ বেরিয়েছিল 9, আর নাম্বার অফ ক্লাসেস কত বেরিয়েছিল? আমরা অ্যাপ্রক্স ধরেছিলাম স্টেপ 2 থেকে, আমাদের নাম্বার অফ ক্লাসেস বেরিয়েছিল 5। এটাকে আমরা ডিভাইডেড করব, এটাকে ডিভাইডেড করে বেরোবে 1.8। এই 1.8টাকে আমরা রাউন্ড ফিগার করে নেব, ফ্র্যাকশনে রাখবো না, তাই এটাকে আমরা ফ্র্যাকশনে আনলাম 2 অ্যাপ্রক্স। এটা আমরা কত আনলাম? 2 অ্যাপ্রক্স। এটা আনলাম না রাউন্ড ফিগারে। তাহলে আমাদের বেরিয়ে গেল ক্লাস ইন্টারভ্যালটা। আমরা স্টেপ 4 পর্যন্ত চলে আসলাম। অর্থাৎ আমরা স্টেপ 1 এ করেছিলাম ডেটা অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। স্টেপ 2 তে আমরা নাম্বার অফ ক্লাসেস বের করলাম। স্টেপ 3 তে গিয়ে আমরা রেঞ্জ বের করলাম, এবং স্টেপ 4 এ গিয়ে আমরা করলাম কি? ক্লাস ইন্টারভ্যালটা বের করলাম এই ফর্মুলাটাকে ইউজ করে, রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস। এই সম্পূর্ণ কাজের উপর ভিত্তি করে আমরা আমাদের তৈরি করব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা। তো এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করার জন্য আমাদের এই সমস্ত কিছু লাগবে। ক্লাস ইন্টারভ্যাল কত, নাম্বার অফ ক্লাসেস কত, রেঞ্জ কত, প্রতিটা জিনিস কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা জিনিস কাজে লাগবে। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী স্টেপ, অর্থাৎ লাস্ট স্টেপ, স্টেপ 5 এ। এর জন্য আমরা পুরোটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব সহজ সরল পদ্ধতিতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা হচ্ছে, খুবই উপযোগী উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের স্ট্যাটিস্টিক্স পার্টটার জন্য। প্র্যাকটিক্যালে খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। তো আমরা এবার আসছি আমাদের পরবর্তী স্টেপ, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্টেপ 5। স্টেপ 5টা আমরা কি করবো? স্টেপ 5 আমাদের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করা। তার আগে আমরা একটু শর্ট নোট ডাউন করে নিই এখানে আমাদের কি কি বেরিয়েছিল। আমাদের নাম্বার অফ ক্লাসেস বেরিয়েছিল 5, ওকে। আমাদের ইন্টারভ্যাল বেরিয়েছিল কত? 2। এই দুটো জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার অফ ক্লাসেস আর নাম্বার অফ আর ইন্টারভ্যালটা কত বেরিয়েছে? আমাদের 2 বেরিয়েছিল, এটা 5 আর 2 বেরিয়েছিল। অর্থাৎ কি মোট কতগুলো ক্লাস হবে সেটা হবে 5, আর তাদের মধ্যে ডিফারেন্সটা কত হবে? 2 হবে। এটা আমরা করব। তো এটা করার জন্য আমরা একটা টেবিল করে নিই। আমাদের টেবিলে প্রথমে থাকবে যেটা, সেটা হচ্ছে ক্লাস লিমিট প্রথমে থাকবে, ওকে। তারপর আমাদের থাকবে কি? ক্লাস বাউন্ডারি, এটা আমাদের একটা হয়ে গেল, ওকে। এরপর আমাদের থাকবে ট্যালি মার্ক। এরপর আমাদের থাকবে কি? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, এটাকে শর্ট ফর্মে এফ লিখি, ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমাদের টেবিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা। তোমরা একবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করাটা দেখে নাও। প্রথম হচ্ছে ক্লাস লিমিট, তারপরে ক্লাস বাউন্ডারি, তারপরে ট্যালি মার্ক, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওকে। তাহলে আমাদের ক্লাস লিমিটটা আমরা শুরু করব কি করে? আমরা যে ডেটাগুলোকে সাজিয়ে নিয়েছিলাম ফার্স্ট স্টেপে একদম, সেখানে সব থেকে কম মান কত ছিল? সব থেকে কম মান ছিল আমাদের কত? সেখানে সব থেকে কম মান ছিল আমাদের 4 ছিল, তাই তো? সব থেকে কম মান ছিল 4। আর আমাদের ইন্টারভ্যাল কত রয়েছে? 2 রয়েছে, তাই তো? তাহলে যত ইন্টারভ্যাল থাকবে তার সাথে 1 কমিয়ে নেব, 1 কমিয়ে নিয়ে এই মানটার সাথে যোগ করতে হবে, অর্থাৎ কত হবে? +1 হয়ে গেল কত? 5, ওকে। তাহলে আমাদের ক্লাস লিমিটের ফার্স্ট স্টেপটা কত হবে? সব থেকে কম মান যেটা ছিল সেই 4 থেকে 4 এর সাথে 1 যোগ করতে হবে, বললাম যেহেতু 2 রয়েছে, ইন্টারভ্যাল 2 ছিল, 1 যোগ করতে হবে, 4 থেকে হয়ে গেল 5। কেন করলাম এবার আমরা দেখব। 4 থেকে 5 কত হচ্ছে? 4, 5। আমরা যদি আঙুল গুনি তাহলে কত হবে? 4 থেকে 5, 2 ঘর আসছে, সেই 2 হচ্ছে আমাদের ইন্টারভ্যাল এখানে আছে, ওকে। তাহলে এটা একটা বেরোলো 4 থেকে 5। এরপর আমরা দেখব আবার এই 5 আছে, এবার পরের থেকে আসবে 6, 6 থেকে আসলো 7, 8 থেকে আসলো 9, 10 থেকে আসলো 11, এবং 12 থেকে আসলো 13, ওকে। দেখবো আমরা কি কি হলো। 4 থেকে 5, 6 থেকে 7, 8 থেকে 9, 10 থেকে 11, 12 থেকে 13, এগুলো চলে আসলো, ওকে। দেখবো আমরা কত, আমরা ক্লাস কত ধরেছিলাম? 5 বেরিয়েছিল। দেখবো আমাদের 5টা ক্লাস হয়েছে কিনা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তো আমাদের কটা ক্লাস হয়ে গেল? 5টা ক্লাস হয়ে গেল। আমাদের এখানে 5টা ক্লাস কমপ্লিট হয়ে গেল। যেমন আমরা আমাদের ক্যালকুলেশনে বের করেছিলাম 5টা ক্লাস হবে, 5টা ক্লাস আমাদের কি হলো? বেরিয়ে গেল খুব ইজিলি। এবার আমরা করবো ক্লাস বাউন্ডারি বের করবো। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ক্লাস বাউন্ডারিটা কি করে? আচ্ছা, আমাদের ক্লাস লিমিট যেটা বেরিয়েছে না 4 থেকে 5, এই 4 এই প্রথম মানটাকে বলা হয় লোয়ার ক্লাস বাউন্ডারি, পরেরটাকে বলা হয় আপার ক্লাস বাউন্ডারি, ওকে। প্রথমটা হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, পরেরটা হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি।
এইবার আমরা দেখবো তার পরবর্তী ক্লাসটা কত আছে। 6 থেকে 7 একটু ভালো করে দেখবো, এই আপার ক্লাস বাউন্ডারি আর লোয়ার ক্লাস বাউন্ডারি এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে। 5 আর 6 মধ্যে গ্যাপ কত আছে? 1। ওই 1 যে গ্যাপ রয়েছে সেই একটাকে আমাদের প্রতিটা ক্লাসে ভাগ করে দিতে হবে। কি করে ভাগ করব? লোয়ার ক্লাস বাউন্ডারির সাথে, অর্থাৎ যে আমাদের ভাগ করে কত বেরোলো, 5 আর 6 বিয়োগ করে বেরোলো 1। কটার মধ্যে দুটো বিষয়ের মধ্যে আমরা বিয়োগ করলাম, তো তাহলে এই 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আপার ক্লাস বাউন্ডারিতে 5, লোয়ার ক্লাস বাউন্ডারিতে 6 আছে, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। সেই 1টাকে আমাদের ভাবে ভাগ করতে হবে, দুটো ভাগে। কেন? কারণ এখানে দুটো ক্লাস বাউন্ডারি রয়েছে, তো মানে একটা হচ্ছে লোয়ার ক্লাস, একটা আপার ক্লাস। লোয়ার ক্লাসে ওকে কিছু দিতে হবে, আপার ক্লাসে ওকে কিছু দিতে হবে, তাই না? তাহলে আমরা কি করবো, লোয়ার ক্লাস বাউন্ডারি যেটা রয়েছে 4, এর সাথে ওই 1 কে ভাগ করলাম 2 দিয়ে, যার মানটা বেরোলো 0.5। এই 0.5টা লোয়ার ক্লাস বাউন্ডারির সাথে বিয়োগ করব, অর্থাৎ 4 এর সাথে 0.5 বিয়োগ করলে 3.5, আর পরবর্তী ক্লাসের সাথে যোগ করব। এটুকু দেখো, বুঝতে পারলে কিনা? আমাদের 0.5 যেটা বেরোলো ভাগ করে, সেটা আমরা কি করব, প্রথম ক্লাসের সাথে অর্থাৎ লোয়ার ক্লাস বাউন্ডারির সাথে বিয়োগ করব, আর আপার ক্লাস বাউন্ডারির সাথে যোগ করব। সেটাই করলাম। 4 এর সাথে 0.5 বিয়োগ করলে হয় 3.5 এবং যোগ করলে হয় 5.5। সেম প্রসেস আমরা পরবর্তী স্টেপগুলোতেও করব। তাহলে 6 আছে, এটাকে বিয়োগ করলে হবে 5.5, আর এটার সাথে যোগ করলে হবে 7.5, পরেরটা হবে 7.5 থেকে 9.5, তারপরটা হবে 9.5 থেকে 11.5, তারপরটা হবে 11.5 থেকে 13.5। এটা হয়ে গেল আমাদের বেরোলো এটা। ওকে, দেখবো আমরা। এবার আমরা একটু খেয়াল করে দেখি 3.5 আর 5.5 এর মধ্যে ডিফারেন্স কত? 2 ডিফারেন্স আছে, ইন্টারভ্যালও কিন্তু 2। ঠিক আছে, আমরা কেন এখানে 1 কম ধরেছিলাম? এই কারণে আমরা যদি ওখানে 2 গ্যাপ ধরতাম না, তাহলে এখানে ডিফারেন্সটা আলাদা হয়ে যেত, তাহলে ভুল হতো অঙ্কটা পুরো। তাহলে আমাদের এইটা হচ্ছে ক্লাস বাউন্ডারিটা বেরোলো। ঠিক আছে, ক্লাস বাউন্ডারিটা বুঝতে কোনো সমস্যা নেই আশা করি। অর্থাৎ যে ভ্যালুটা আমাদের বেরোলো, ওই 0.5টা এদিকে বিয়োগ করলাম, আর ওদেরকে সাথে 0.5টাকে আমি যোগ করে দিলাম। এই দুটো গেল আমাদের ক্লাস লিমিট আর ক্লাস বাউন্ডারির কাজ। এরপর আমরা কি করবো, আমাদের ট্যালি মার্ক। এই ট্যালি মার্কটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, ট্যালি মার্কটা জানতে হবে। তো ট্যালি মার্কটা জানতে গেলে আমাদের যেটা করতে হবে, তো আমরা মুছে দিয়েছি ভিডিও এটাতে। তো আমাদের স্টেপ 1-এ যেটা গেছিলাম, স্টেপ 1-এ যে মানগুলো পেয়েছিলাম, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে সাজিয়ে, সেই মানগুলোকে আমাদের আবার ফলো করতে হবে। আমি একবার সেই মানগুলো এখানে ছোট করে তাড়াতাড়ি লিখে নেওয়ার চেষ্টা করছি, যে মানগুলো আমাদের বেরিয়েছিল স্টেপ 1-এ। কারণ এই মানগুলো ছাড়া আমরা কোনো মতেই ট্যালি মার্কটা বের করতে পারবো না, যেটা আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা কি করছি, এটা একটু লিখে নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1 আমার যেটা বেরিয়েছিল সেইগুলো হচ্ছে এখানে লিখছি, স্টেপ 1-এর মানগুলো। কারণ এটা ছাড়া কিন্তু আমাদের ট্যালি মার্ক কোনো মতেই বেরোবে না। এটা দেখে দেখে আমাদের ট্যালি মার্ককে আইডেন্টিফাই করতে হবে। একবার দেখে নিই 20টা বেরোলো কিনা। টোটাল তো আমাদের অবজারভেশন 20টা ছিল, 20টা বেরোলো কিনা দেখে নিই একবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা রয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের স্টেপ 1, কিন্তু এটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এটা আমাদের স্টেপ 1 ছিল, এটা এই ভ্যালুগুলো স্টেপ 1-এর। এই স্টেপ 1টা আমরা এবার ট্যালি মার্ক করার জন্য আমাদের স্টেপ 1টাকে খুব কাজে লাগবে। কি করে? ক্লাস বাউন্ডারিটা ছিল কত ফার্স্টে? 3.5 থেকে 5.5। এইটুকুর মধ্যে কোন কোন ডেটাগুলো রয়েছে সেটা আমাদের খেয়াল করতে হবে। আমরা প্রথম কোডটা দেখবো 4। আচ্ছা বলো, 4 কার মধ্যে পড়বে? কোন শ্রেণীর মধ্যে পড়বে? প্রথমটার মধ্যে পড়বে, কারণ প্রথমটার মান কত থেকে শুরু হচ্ছে? 3.5 থেকে। তাহলে 4 হয়ে গেল কার মধ্যে? এটার মধ্যে। যখন একটা মান হবে এখানে আমাকে দাগ দিতে হবে। হয়ে গেল একটা। এবার আছে পরে আবার কথা আছে 4। এই 4টা কার মধ্যে পড়বে? এর মধ্যে পড়বে, আর একটা দাগ দিলাম। পরে কথা আছে 4, এটাকেও দিলাম। এরপর কথা আছে 5, 5টা তাদের মধ্যে পড়ছে, 5টা পড়ে গেল এর মধ্যে। এইবার একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আমাদের, কি সেটা, যখনই ট্যালি মার্ক করার সময় 4টে দাগ হয়ে যাবে, 5 নম্বর দাগটা কিন্তু আর এর পাশে দিলে হবে না। 5 নম্বর দাগটা তখন কি করতে হবে? এই 4 নম্বর দাগকে ক্রস করে কেটে দিতে হবে। দেখো আমাদের পরবর্তী মান ছিল 5, এটাও কিন্তু এর মধ্যে পড়ছে 5 মানে প্রথম ক্লাসের মধ্যে। তাহলে আমরা এটাকে কি করবো? এই বরাবর কেটে দেবো। এটা হচ্ছে ট্যালি মার্ক করার নিয়ম, এইভাবে আমাদের কাটতে হবে এটা। এবার আমাদের কথা হচ্ছে 6, 6টা কার মধ্যে পড়বে? পরের ক্লাসে 6। আবার 6 আছে, সরি একটা, এটাও একটা, দুটো 6 হলো। এবার 9 আছে, 9 কার মধ্যে পড়বে? 9 দেখবো আমরা আমাদের এই থার্ড স্টেজে যাবে, থার্ড ক্লাসে 9 পড়ে গেল, এর মধ্যে 9 পড়ে। একবার ভালো করে দেখো তোমরা, এর মধ্যে 9 পড়ে।
আবার পরে আছে কত 9, এটা কার মধ্যে পড়বে, এটাও এর মধ্যে পড়বে। আবার আছে কত 9, এটাও এর মধ্যে পড়বে। এবার আছে কত 10, 10 কার মধ্যে পড়বে, দেখো পরবর্তী স্টেপে যাবো। 9.5 থেকে 11.5 এর মধ্যে 10 পড়ছে, তাই 10 লিখে দিয়ে দিলাম একটা। আবার আছে 10, এটা কার মধ্যে পড়বে, এটাও এর মধ্যে পড়লো। ওকে, এবার আছে কত 11, 11 কার মধ্যে পড়বে, দেখো 11টাও এর মধ্যে পড়বে। আবার আছে 11, এটাও এর মধ্যে পড়বে। আবার আছে 11, তাহলে 4টে হয়ে গেছে কিন্তু। এবার আমরা 5 নম্বরটা এরকম করে ক্রস করে দেবো, কেটে দেবো। এবার আছে কত 12, 12টা করবে একদম লাস্টে। আবার 12 আছে, এটাও করবে এখানে। আবার 12 আছে, এটাও করবে এখানে। 12 আছে, এটাও করবে এখানে। আর লাস্টে কত রয়েছে আমাদের, একটা 13 রয়েছে না, 13টা অবশিষ্ট রেখে গেছে, 13টা দেখে এর মধ্যে পড়ছে। অর্থাৎ 4 নম্বর হচ্ছে, 5 নম্বরটা আমরা এরকম করে ক্রস করে কেটে দিলাম। দেখো এই হচ্ছে আমাদের ট্যালি মার্ক। এইভাবে ট্যালি মার্কটাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে কিন্তু। প্রতিটাকে গুনবে আর সেটাকে মাথায় টিক দেবে আর তার ট্যালি মার্কটা এখানে বসাবে। এইভাবে গুনলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে এখানে আমাদের মোট কতগুলো ট্যালি মার্ক বেরোলো, এখানে আমাদের মোট ট্যালি মার্ক বেরোলো। আমাদের ট্যালি মার্কটা এইভাবে আমরা বের করবো। ওকে, এবার আমরা কি করবো, এই ট্যালি মার্ক অনুযায়ী ফ্রিকোয়েন্সি কত, পরিসংখ্যান কত হচ্ছে সেটা আমরা দেখবো। এখানে কত ছিল 5, তাহলে পরিসংখ্যান হলো 5, 2, 2, এখানে কত 3, এটা 3, এটা কত 5, এটাও 5, এটার কত 5, এটা হয়ে গেল আমাদের 5। এই কটা হলো আমাদের পরিসংখ্যান বেরিয়ে গেল। অর্থাৎ ট্যালি মার্কের উপর ভিত্তি করে আমাদের কি বেরোলো, পরিসংখ্যানটা বসিয়ে দিলাম আমরা। এখানে 5টা হয়েছিল 5, 2টো হয়েছিল 2, 3টে ছিল 3, 5টা হয়েছে 5টা, এখানে 5টা হয়েছে 5টা। এই গেল আমাদের কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করা। আর আমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবে কিন্তু, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, এখানে একটা লাইন লিখতে হবে। এর উপর ভিত্তি করে আমরা ট্যালি মার্কটা ইউজ করেছিলাম, মানে স্টেপ 1টার উপর ভিত্তি করে কিন্তু আমরা ট্যালি মার্কটা করবো। স্টেপ 1-এ যেটা আমরা সাজিয়ে নিয়েছিলাম, সেই সাজানোর উপর ভিত্তি করে আমাদের করতে হবে। অর্থাৎ টেবিলটার উপরে আমাদের একটা হেডিং করতে হবে। হেডিংটা খুব ইম্পর্টেন্ট। হেডিংটা কি করবো, এই টেবিলটা কিসের জন্য করলাম, তাই লিখবো টেবিল ক্যালকুলেশন ফর ফ্রিকোয়েন্সি হচ্ছে না ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আমরা যে কারণে টেবিলটা করলাম সেটা লিখে দিলাম এখানে। ওকে, টেবিল ক্যালকুলেশন ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা গেল আমাদের স্টেপ 5। এই 5টা স্টেপের মধ্যে দিয়ে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে একটা র ডেটা থেকে, সেটা আমরা আজকে জানলাম। তো এটা তোমরা ভালো করে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের প্র্যাকটিক্যাল এটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এই ভিডিওতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করলাম। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, কিছু হয়, তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং আমাদের এগুলো প্রোগ্রামগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং যত পারবে বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরো নতুন নতুন কিছু